আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই সুস্থ ও সচেতন আছো। আমাদের আজকে এখন ক্লাস হবে অষ্টম শ্রেণীর বিজ্ঞান, আর আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের নাম পরমাণুর গঠন। পরমাণুর গঠন আলোচনা করার আগে আমরা একটা কথা সবার আগে জানবো যে প্রত্যেকটা পদার্থই, আর এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো হচ্ছে অণু আর পরমাণু। এখন অণু আর পরমাণুর মধ্যে আবার ক্ষুদ্রতার পার্থক্য আছে। অণু পরমাণু অপেক্ষা বড়, তার মানে পরমাণু অণু থেকে ক্ষুদ্র। দুই বা ততোধিক বা অনেকগুলো পরমাণু পরস্পর যুক্ত হয়ে অণু তৈরি হয়। তাহলে এইগুলো যদি পরমাণু হয়, এই পরমাণুগুলো যুক্ত হয়ে অ্যাটম শব্দটা এসেছিল গ্রিক শব্দ অ্যাটমস থেকে, যার অর্থ হচ্ছে অবিভাজ্য। কিন্তু তার সমসাময়িক দুজন দার্শনিক অ্যারিস্টটল ও প্লুটো তার এই মত সম্পর্কে মত পোষণ করেন। তারা মতবাদ পোষণ করেন যে পদার্থ অবিভাজ্য কণা দ্বারা গঠিত না, পদার্থকে ভাঙলে আরো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর পদার্থ পাওয়া বা কণা পাওয়া যায়। পরবর্তীতে 1803 সালে জন ডাল্টন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দ্বারা একটা তথ্যে আসেন যে পরমাণু ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত, আর এই ক্ষুদ্রতম কণা অবিভাজ্য বা মৌলিক পদার্থ মৌলিক কণা দ্বারা গঠিত, যাকে ভাঙলে আর কোনো পদার্থ পাওয়া যায় না। তখন সমকাল বিজ্ঞানীরা তার এই মত সম্পর্কে সহমত পোষণ করেন। আসলে কিন্তু পরমাণু অবিভাজ্য না। পরমাণু আসলে অবিভাজ্য না, পরমাণু বিভাজ্য, মানে পরমাণুকে ভাঙলে আরো কণা পাওয়া যায়। এই কণাগুলোর মধ্যে এই কণাগুলো হচ্ছে দুই প্রকার। পরমাণু ভাঙলে দুই ধরনের কণা পাওয়া যায়। একটা হচ্ছে স্থায়ী কণা, আরেকটা হচ্ছে অস্থায়ী কণা। পরমাণু ভাঙলে দুই ধরনের কণা পাওয়া যায়, একটা হচ্ছে স্থায়ী কণা, আরেকটা হচ্ছে অস্থায়ী কণা। এখন অস্থায়ী কণা যেগুলো সব পরমাণুতে পাওয়া যেতেও পারে, আবার না পাওয়া যেতে পারে। অস্থায়ী কণাগুলোর ভিতরে কিছু কিছু কণা আছে, তাদের নাম হচ্ছে পাইয়ন, মেসন। এরা অস্থায়ী কণা। আর কিছু কণা আছে পাইয়ন, মেসন, আরো বাদেও কিছু কণা পাওয়া যায়। আর স্থায়ী কণা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তাহলে সকল পরমাণুকে ভাঙলে কোনো কিছু পাওয়া যাক আর না যাক, এই তিনটা জিনিসকে পাওয়া অবশ্যই যাবে। সেই তিনটা জিনিসের নাম কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এরা হচ্ছে এই জিনিসটা হতে পারে, যাকে বলবো আমরা অস্থায়ী কণা। আমাদের এইটা তেমন আলোচনার বিষয় না, আমাদের আলোচনার বিষয় হচ্ছে এইটা। তাহলে যখন ডাল্টনের মতবাদ এখানে কিন্তু পরিত্যক্ত হয়েছিল, কারণ তিনি বলছিল যে পরমাণুর একটা মৌলিক কণিকা, যাকে ভাঙলে আর কোনো কণা পাওয়া যায় না, পরমাণু অবিভাজ্য কণা। কিন্তু পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে পরমাণুকে ভাঙলে আরো কণা পাওয়া যায়, যে কণাকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, স্থায়ী কণা আর অস্থায়ী কণা। সেই স্থায়ী কণার মধ্যে নিউট্রন। এই পরীক্ষাগুলো এই রাদারফোর্ড আর বোর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দ্বারা এই তথ্যগুলো আমাদের সামনে আনেন। পরবর্তীতে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেন। তিনি নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেন, কিন্তু তিনি পরমাণুর এই ইলেকট্রন আর পরমাণুর নিউক্লিয়াস গঠিত হয়
প্রোটন আর হচ্ছে নিউট্রন দ্বারা। আর এই ইলেকট্রন গুলো ঘোরাঘুরি করে, এই ইলেকট্রন। তাহলে পরমাণুর প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত, আর নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ, আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত। কিন্তু রাদারফোর্ড কোন কক্ষপথে, কোন নির্দিষ্ট কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা দেয়নি। বোর, তাহলে বোর আর রাদারফোর্ডের এই দুজনের পরীক্ষালব্ধ ধারণা থেকে আমরা পরমাণুর গঠন সম্পর্কে প্রথম ক্লিয়ার ধারণা পাই। প্রথম ক্লিয়ার ধারণা বলতে পরমাণু অবিভাজ্য করা না, আর এই পরমাণু ভাঙলে তিনটি কণা পাওয়া ইলেকট্রন, প্রোটন আর পরমাণুর ইলেকট্রনগুলো কেন্দ্র করে ঘুরে, আর পরমাণুর নিউক্লিয়াস তৈরি হয় প্রোটন আর নিউট্রন। আরো কিছু তথ্য দিছিল, পরমাণুর নিউক্লিয়াস সমস্ত ভর বহন করে, পরমাণু যতটুকু ভর তার সমস্ত, আর ইলেকট্রনের ভর অতি নগণ্য। অতি অল্প জায়গায় এই নিউক্লিয়াসটা থাকে, মনে করেন এই জায়গাটা বা এইখানে ইলেকট্রন, এই জায়গাটা, এই অধিকাংশ জায়গায় ফাঁকা থাকে। এই তথ্যগুলো আমরা পাইছিলাম বোর আর রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে। থাকে সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। একে জেড দ্বারা প্রকাশ করা হয়, একে জেড, এই জেড দ্বারা প্রকাশ করা। তাহলে কোন মৌলের পারমাণবিক সংখ্যাকে, কোন মৌলের পারমাণবিক সংখ্যা কাকে বলবো আমরা? কোন মৌলের পরমাণু প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। আর এটা কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা প্রকাশ করা হয়। যেমন হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত? 1, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। অক্সিজেনের প্রোটন সংখ্যা কত? 8, তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। একইভাবে কার্বন, নাইট্রোজেনের 7 ভাবে আমরা থেকে আমরা পারমাণবিক সংখ্যা বের করতে পারবো, বা পারমাণবিক সংখ্যাই এক কথায় প্রোটন সংখ্যা। এবার এর সাথে একটা কথা আছে, কোন মৌলে যতগুলো প্রোটন থাকে সেই মৌলে ততগুলোই ইলেকট্রন থাকে। তাহলে কোন মৌলে যতগুলো প্রোটন থাকে সেই মৌলে ততগুলোই ইলেকট্রন থাকে। তাহলে এই পারমাণবিক সংখ্যা থেকে আমরা পরমাণু সম্পর্কে দুটো, ওই মৌলের প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা। যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা যদি 1 হয়, তাহলে হাইড্রোজেনের প্রোটন p = 1, আর হাইড্রোজেনের ইলেকট্রন e = 1। একইভাবে অক্সিজেনের প্রোটন সংখ্যা যদি 8 হয়, তাহলে অক্সিজেনের p = 8, অক্সিজেনের e = 8। এইটা আমরা পেলাম। আমাদের পরমাণুর ভিতরে কয়টা কণা আছে? 3টা কণা। সেই 3টা কণা, একটার নাম প্রোটন, একটার নাম ইলেকট্রন, আরেকটার নাম নিউট্রন, বা NU দিতে পারি আমরা, বা ছোট হাতের n দিই আমরা। এই তিনটা। এখন পারমাণবিক সংখ্যা দ্বারা আমরা এই দুটো ধারণা পেতে পারি। পারমাণবিক সংখ্যা দ্বারা আমরা এই দুটো ধারণা পাইছি, কিন্তু নিউটনের ধারণা কি পাইছি? পাই নাই। নিউটনের ধারণা পেতে গেলে আমাদের পরমাণুর ভর সম্পর্কে ধারণা পেতে হবে। কি সম্পর্কে? ভর সম্পর্কে। এবার ভর সংখ্যা কি? পরমাণুর ভর সংখ্যা। তাহলে আমরা কোন মৌলের পারমাণবিক সংখ্যা থেকে ওই মৌলের প্রোটন সংখ্যা সম্পর্কে জানতে পারি, ওই মৌলের ইলেকট্রন সংখ্যা সম্পর্কে জানতে পারি, কিন্তু ওই মৌলের নিউটন সংখ্যা সম্পর্কে আমরা জানতে পারি না। এবার কোশ্চেন আছে, নিউটন সংখ্যা সম্পর্কে আমাদের জানতে হবে। নিউটন সংখ্যা সম্পর্কে জানতে হলে আমাদের পরমাণুর ভর সংখ্যা সম্পর্কে জানতে হবে। এবার কথা হচ্ছে পরমাণুর ভর সংখ্যা কি? পরমাণুর ভর সংখ্যা। ভর সংখ্যা
ভর সংখ্যাটা জিনিসটা কি, কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন আর যতগুলো নিউট্রন থাকে, কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন আর যতগুলো নিউট্রন থাকে, এক কথায় বলতে পারি পরমাণুর প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলই ভর সংখ্যা। p প্লাস n ইকুয়াল টু ভর সংখ্যা। p মানে কি প্রোটন, n মানে কি নিউট্রন। তাহলে কোন পরমাণুর প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার সমষ্টি হচ্ছে তার ভর সংখ্যা, আর একে a দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের a দ্বারা প্রকাশ করা হয়। এখন এই ভর সংখ্যা যদি আমরা জানতে পারি, আর যেহেতু ভর সংখ্যা জানতে পারি আর কোন মৌলের পারমাণবিক সংখ্যা আমরা জানি, তাহলে ভর সংখ্যা থেকে যদি এই পারমাণবিক সংখ্যা বিয়োগ করি, তাহলে কি আমি নিউটন সংখ্যা পাবো না? অবশ্যই পাবো। তাহলে কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা ও নিউটন সংখ্যার সমষ্টি বা যোগফলকে আমরা বলবো ওই মৌলের ভর সংখ্যা, আর একে কি দ্বারা প্রকাশ করা হয়? a দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কি এই কথা লিখতে পারি, মৌলের ভর সংখ্যা সমান আমরা যেহেতু লিখছি p প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, একইভাবে আমরা এটাও লিখতে পারি নিউট্রন সংখ্যা সমান সমান কি হতে পারে? ভর মাইনাস প্রোটন বা পারমাণবিক সংখ্যা, একই কথা। ওকে, তাহলে সেই হিসেবে তোমাদের বইয়ে দেখো একটা উদাহরণ দেয়া আছে। এই উদাহরণে বলা আছে ক নামক একটি মৌলের পারমাণবিক সংখ্যা 17 ও ভর সংখ্যা 35। ওই মৌলের একটি পরমাণুতে কয়টি ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন আছে? তাহলে প্রশ্নটা আমরা এখানে লিখে ফেলি, নাও লিখতে আশা করি আমরা পারবো। আমরা আরেকবার বলি, ক নামক একটি মৌলের পারমাণবিক সংখ্যা 17, ক এর পারমাণবিক সংখ্যা 17 আর এর ভর সংখ্যা হচ্ছে 35। এই ক মৌলটিতে কয়টা ইলেকট্রন আছে, কয়টা প্রোটন আছে আর কয়টা নিউট্রন আছে সেটা বের করতে হবে। আমরা এখানে সলিউশনটা অনেক ইজি। পারমাণবিক সংখ্যা মানে ওই মৌলের কি সংখ্যা? প্রোটন সংখ্যা, আর যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো কি থাকে? ইলেকট্রন থাকে। তাহলে আমরা সেই হিসেবে বলতে পারি না, যেহেতু পারমাণবিক সংখ্যা বা আমরা লিখতে পারি, আমরা জানি পারমাণবিক সংখ্যাই প্রোটন, জানি মৌলের পারমাণবিক সংখ্যায় পারমাণবিক সংখ্যায় ওই মৌলের প্রোটন সংখ্যা। সুতরাং কি হবে? ক মৌলের প্রোটন সংখ্যা কয়টা? 17টি। একইভাবে যত সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে আমরা লিখতে পারি যেহেতু প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সমান, অতএব ক মৌলের ইলেকট্রন সংখ্যা কয়টি? সমান 17। এবার আমরা ইলেকট্রন সংখ্যা পেয়েছি, প্রোটন সংখ্যা পেয়েছি, ভর সংখ্যা দেওয়া আছে, আমাদের বের করতে হবে কি? নিউট্রন সংখ্যা। আমরা একটু আগে সূত্র লিখছি যে নিউট্রন সংখ্যার সমান সমান কি? ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তাহলে আমরা এবার লিখতে পারি না, অতএব ক মৌলের নিউট্রন সংখ্যা সমান সমান
বিয়োগ ক মৌলের প্রোটন সংখ্যা। আমরা এখানে কি লিখতে পারি? ক মৌলের ভর সংখ্যা কত? 35 আর ক মৌলের প্রোটন সংখ্যা কত? 17। 17 বিয়োগ করলে কত থাকে? ক মৌলের নিউটন সংখ্যা 18, ইলেকট্রন সংখ্যা কত? 17, প্রোটন সংখ্যা কত? 17। আশা করি আমরা এই সলিউশনটা বুঝতে পারছি। এবার আমাদের আইসোটোপ সম্পর্কে ধারণা করতে হবে। আইসোটোপ, আইসোটোপ জিনিসটা কি? আইসোটোপ, আইসোটোপ অর্থ হচ্ছে আইসোটোপ। আইসো শব্দের অর্থ হচ্ছে একই, আর টোপ হচ্ছে আইসোটোপ হচ্ছে একই মৌলের প্রোটন সংখ্যা। আইসো শব্দের অর্থ হচ্ছে একই। আইসো আইসো আইসোটোপ শব্দের অর্থ হচ্ছে একই। টোপ মানে এটা হচ্ছে প্রোটন। আইসোটোপ শব্দের হচ্ছে একই ধরনের প্রোটন সংখ্যা, অর্থাৎ যে সকল একই মৌল, একই মৌল, যেমন সেটা অক্সিজেন হতে পারে, হাইড্রোজেন হতে পারে, একটাই মৌল হবে, কিন্তু তাদের ভর সংখ্যা ভিন্ন থাকবে, প্রোটন সংখ্যা একই থাকবে। তাহলে আইসো শব্দের অর্থ হচ্ছে একই। তাহলে একই ধরনের মৌলের যাদের ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন। এবার এই ভর সংখ্যার প্রোটন সংখ্যা কিভাবে লিখতে হয় সে জিনিসটা আমি একটু দেখাই দিই। যে কোনো মৌলক যদি x হয়, এই x এর উপরে বসে ভর সংখ্যা। ভর সংখ্যা মানে কি? প্রোটন আর নিউট্রনের যোগফল। আর নিচে বসে প্রোটন সংখ্যা, যেটাকে আমি এইভাবেও লিখতে পারি। এই ভর সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? a দ্বারা। আর প্রোটন সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করি? বা পারমাণবিক সংখ্যাকে z দ্বারা। এটাও লিখতে পারি। তাহলে আইসোটোপ শব্দের অর্থ হচ্ছে, আইসো শব্দের অর্থ হচ্ছে একই, তার মানে এর কথা হচ্ছে এরকম, একই ধরনের মৌলের, একই ধরনের যে সকল মৌলের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। তাহলে আইসোটোপ কাকে বলে? যে সকল মৌলের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। কারা আছে এমন? আমাদের বইয়ে একটা উদাহরণ দেয়া আছে, হাইড্রোজেন দিয়ে একটা উদাহরণ দেয়া আছে, যেটাকে আমি এইভাবে লিখতে পারি। প্রোটন সংখ্যা কোথা থেকে? নিচে, আর ভর সংখ্যা উপরে। প্রোটন সংখ্যা নিচে, ভর সংখ্যা উপরে। প্রোটন সংখ্যা নিচে। প্রোটন সংখ্যা কি কখনো চেঞ্জ হয়? প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা সব দিনের জন্য নির্দিষ্ট, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা সব দিনের জন্য নির্দিষ্ট, কিন্তু ইলেকট্রন সংখ্যা পরিবর্তনশীল। আর ইলেকট্রন সংখ্যা পরিবর্তনশীলের কারণে মৌলের ভর সংখ্যা পরিবর্তিত হয়। বলবো আমরা প্রোট্রিয়াম, আর এটার নাম ডিউটেরিয়াম। আর এইটার নাম ট্রিটিয়াম। এটা হচ্ছে হাইড্রোজেনের তিনটি আইসোটোপ। খেয়াল করো এইখানে একই মৌল না, আমি বলছি আইসো শব্দের অর্থ হচ্ছে একই মৌল না, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এবং প্রত্যেকটা মৌলের প্রোটন সংখ্যা নিচে থাকে আর পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা নিচে থাকে আর ভর সংখ্যা উপরে থাকে। এই ক্ষেত্রে এই মৌলটার নিউটন সংখ্যা কত? 1 বিয়োগ 1 মানে ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা সমান কত? 0। এইটার ক্ষেত্রে নিউটন সংখ্যা কত? 2 বিয়োগ 1 সমান কত? 1। এই ক্ষেত্রে নিউটন সংখ্যা কত? 3 বিয়োগ 1 সমান কত? 2। তাহলে এর নিউটন হচ্ছে 0, এর নিউটন হচ্ছে 2, আর এর নিউটন হচ্ছে এর নিউটন হচ্ছে 1, আর এর নিউটন হচ্ছে 2। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো প্রত্যেকটা মৌলের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। তাহলে যে সকল মৌলের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে বলবো আমরা পরস্পরের আইসোটোপ।
এই পর্যন্ত পৃথিবীতে 1300 আইসোটোপ তৈরি হয়েছে। আইসোটোপ তৈরি হয়েছে কতটি? 1300 আইসোটোপ তৈরি হয়েছে। আর যতগুলো মৌল আবিষ্কৃত হয়েছে এর মধ্যে দুই একটা মৌল, যেমন সোডিয়ামের আমরা চিনি, সোডিয়ামের প্রতীক হচ্ছে Na, এই সোডিয়াম আর গোল্ডের প্রতীক হচ্ছে Au। এই দুটো মৌল বাদে আমরা যতগুলো মৌল আজ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে প্রত্যেকটা মৌলের আইসোটোপ আছে। তাহলে আইসোটোপ নেই কার কার? সোডিয়ামের আইসোটোপ নেই আর গোল্ডের আইসোটোপ নেই। আর যতগুলো মৌল প্রকৃতিতে পাওয়া যায় বা কৃত্রিমভাবে তৈরি হয়েছে সেই সবগুলো মৌলেরই আইসোটোপ আছে। আর এই পর্যন্ত কৃত্রিম ও প্রকৃতিভাবে যে আইসোটোপ গুলো পাওয়া গেছে তাদের সংখ্যা হচ্ছে 1300। এবার আমরা আরো কিছু আইসোটোপের উদাহরণ নিতে পারি, যেমন কার্বনের দুটো আইসোটোপ আছে। কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। আর কার্বনের এই একটা আইসোটোপ আছে, এইখানে দেখো নিউট্রন সংখ্যা হচ্ছে 6। কার্বনের আরেকটা আইসোটোপ আছে কার্বন 13। পারমাণবিক সংখ্যা তো কোনোদিনও পরিবর্তনশীল নয়, কিন্তু ভর সংখ্যা পরিবর্তনশীল। কার কারণে ভর সংখ্যা পরিবর্তনশীল? নিউটন সংখ্যা যদি পরিবর্তিত হয় তাহলে ভর সংখ্যা অবশ্যই পরিবর্তিত হবে। আরেকটা কার্বনের আইসোটোপ আছে এইটা। তাহলে কার্বন 12, 13, 14 পরস্পরের কি? আইসোটোপ। একইভাবে আইসোটোপ আছে নাইট্রোজেনের। নাইট্রোজেন 14, 15 এরা পরস্পরের আইসোটোপ। নাইট্রোজেন 14, 15 পরস্পরের আইসোটোপ। আবার আরো আইসোটোপ আছে, আমরা আরো কিছু আইসোটোপের উদাহরণ দিয়ে দিই এখানে। অক্সিজেনের আইসোটোপ আছে। অক্সিজেনের আইসোটোপ গুলো কত কত? অক্সিজেন 16, অক্সিজেন 17, অক্সিজেন 18। এগুলো হচ্ছে অক্সিজেনের আইসোটোপ আছে। আরো একটা আইসোটোপের উদাহরণ আমি তোমাদের দিতে পারি, সেটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। আর ক্লোরিনের ভর সংখ্যা 35। ক্লোরিনের 37, পারমাণবিক সংখ্যা 17। আর আইসোটোপের অনেক ব্যবহার আছে। আইসোটোপের ব্যবহারগুলোর ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার আছে, চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার আছে, খাদ্যদ্রব্য সংরক্ষণের ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার আছে, আর ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার কাজেও আইসোটোপের ব্যবহার আছে। আমাদের আজকের সময় যেহেতু অনেক কম এবং এই কারণে আমি আইসোটোপের ধর্ম সম্পর্কে আলোচনাটা করতে পারিনি, কিন্তু আইসোটোপের ধর্মটা আশা করি তোমরা বইয়ে দেখলে বুঝতে পারবা। আর এতক্ষণ ক্লাসে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।